মর্নিং হাসছে আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়, এখানে কোনো কেপা পাইডলকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো নতুন মঞ্চ শুরু করা যাক। সব কিছু গোছগাছ করে উঠে অফিস থেকে বেরোতে বেরোতে বেশ দুপুর হয়ে গেল। পরের মাসে বিয়ের ডেট ঠিক হয়েছে জানিয়ে দিয়েছে পাত্র পাত্রীর বাড়ির থেকে। বেশ বড়সড় এক বাক্স মিষ্টিও দিয়ে গেছে। এই নিয়ে প্রজাপতি.com-এর আন্ডারে মোট 4খানা ঘটকালি সফল হয়েছে গত 2.5 মাসে। নতুন ব্যবসা হলেও আমার স্থির বিশ্বাস পরে এটা আরও বাড়বে, আর আমার প্রজাপতি.com-এর নাম চারিদিকে ছড়িয়ে পড়বে। আমি কিম তেইয়ং। বিয়ে নিয়ে আমার কোনো কালে খুব একটা মাথা ব্যথা ছিল না, কিন্তু MA করতে করতে যখন দেখলাম বান্ধবীরা টাকার টাক ছাদনাতলায় বসে পড়ছে আর ছেলে বন্ধুরা চাকরি পেলে বিয়ে করবো মার্কা একটা ট্যাগলাইন গলায় ঝুরিয়ে ঘুরছে, তখনই মাথায় এই বিজনেস প্ল্যানটা আসে। নিজে আজন্ম সিঙ্গেল হওয়া সত্ত্বেও বন্ধুদের মাখো মাখো প্রেম দেখে প্রেম করার বেসিক কর্মসূচি সম্পর্কে মোটামুটি একটা ধারণা তো হয়েই গেছিল। সেই কনফিডেন্সটা নিয়েই MA-এর পর নেমে পড়লাম ব্যবসার মাঠে। এই প্রজাপতি.com নামটা প্রথমবার যখন মা শুনেছিল বলেছিল, হ্যাঁ রে, এটা কি প্লাস্টিকের প্রজাপতি বেচার কাজ করতে চলেছিস? তা ওসব তো শুধু মেলাতেই পাওয়া যায়। তার চেয়ে বরং তুই একটা বিয়ে করতে, তোর পছন্দের কেউ থাকলে আমাকে বল। মাকে বলেছিলাম আমার তা আবার প্রেম, মা ভাবে কি করে সব হোপলেস আনরোম্যান্টিক মেয়ের সাথে কেউ প্রেম করবে। বিয়ে দেওয়ার জন্য বেশ গাঁইগুঁই তারা করেছিল, কিন্তু তাদের সমস্ত বাক্যবান হজম করে অবশেষে অনেক কষ্টে শুরু হয়েছিল আমার স্বাদের ঘটকালি সেন্টার প্রজাপতি.com। একটা জিনিস আমি বুঝেই গেছিলাম, বিয়ের পরে মানুষ যেমনই থাক না কেন, সাময়িকভাবে বিয়ে করতে সবাই বেশ ভালোবাসে, কিন্তু কেন যে ভালোবাসে তার যুক্তিগ্রাহ্য কোনো কারণ আমি আজও খুঁজে পাইনি। হ্যাঁ মানছি, বিয়ের সময় বেশ সেজে গুজে বসে থাকা যায়, জিনিসপত্র উপহারও পাওয়া যায় অনেক, কিন্তু ওগুলো তো জন্মদিনেও পাওয়া যেতে পারে। তাই বলে একটা জলজান্ত বিয়ে করে ফেলতে হবে? না, প্রেম টেম থাকলে তবু মানা যায়, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ মানুষ করে কেমনে? তা যাই হোক, সেটা তো তাদেরই ব্যাপার যারা করে। আমার কাজ শুধু তাদের পাত্রপাত্রীদের খুঁজে দেওয়া, তাদের একান্তে কথা বলার জন্য একটা ডেটের ব্যবস্থা করে দেওয়া, ডেটের জায়গাটা সিলেক্ট করে বুকিং করে দেওয়া, ডেটে নিয়ে যাওয়ার প্রেজেন্টের ব্যবস্থা করে দেওয়া। শেষের বিয়েতে তো এঙ্গেজমেন্টের প্রপোজাল করবে বলে পাত্রকে কবিতাও লিখে দিয়েছিলাম। যাকে এইটুকু খাটনিতে আমাকে খাটতেই হবে ব্যবসার খাতিরে, তাই না? তবে এখানে আমি একা নই, কারণ ওই পাত্র পাত্রীর ব্যাপারে খোঁজ খবর আনা ওসব আমার দ্বারা সম্ভব নয়। তাই আমার সাথে রয়েছে হুকোমুখে হ্যাংলার দুটো লেজের মতো 2 স্কুল লাইফের বন্ধু, জিমিন আর সুগা। এরা দুজন হচ্ছে কাপল, তাই এসব ব্যাপারে বেশ ভালোই অভিজ্ঞতা আছে। তাই এসব ডেট ফেট ব্যবস্থা এগুলো এরাই করে দেয়। যদিও সুগা কিসব চাকরির পরীক্ষা টরীক্ষা দিচ্ছে। যাই হোক, এই প্রজাপতি.com-এর টাকা থেকে আমাদের 3 জনের মোটামুটি হাত খরচটা উঠে আসে। তবে এই জিমিন আর সুগা এরা হলো 2 অদ্ভুত চরিত্র। এমনি সময় প্রেমে একেবারে উঠছে, কিন্তু হঠাৎ কেমন যেন খেপে যায়। তখন যতই প্রেম টেম থাকুক না কেন, দুজনে যদি একবার ঝগড়া করতে শুরু করে, সেদিনকার মতো কাজপত্র ডকে তুলে আমাকে উল্টে ওদের আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতে হয় ওদের ঠান্ডা করার জন্য। এমনিতেই আমার এই কাজটা বেশ ঝুঁকিপূর্ণ। বিয়ের পর ঝগড়াঝাটি হলে কাপলগুলো এসে আমাকে পিটিয়ে দেওয়ার ঘোর সম্ভাবনা থাকে। তার ওপর এই প্রেমিক যুগলের এমন অম্লমধুর রূপ দেখে আমার বেশ ভয়ই লাগে। প্রেমে পড়ে কি মানুষের এরকম ক্ষেপ চুরিয়াস হয়ে যায়? যাকে অনেক বকে ফেলেছি। তালা দিয়ে অফিস থেকে বেরোনোর সময় হঠাৎ ফোনটা বেজে উঠল। এখন আবার কে ফোন করলো? হ্যালো, হ্যাঁ হ্যালো, প্রজাপতি.com থেকে বলছেন? হ্যাঁ বলছি, বলুন। প্রজাপতি.com-এর পরিষেবায় আপনাকে স্বাগত। আপনারা তো সম্বন্ধ করেন তাই না? আমার এক আত্মীয়ের মারফত আপনাদের খোঁজ পেয়েছি। আমি আমার ছেলের বিয়ের জন্য একটু সামনাসামনি কথা বলতে পারলে ভালো হতো আর কি। হ্যাঁ নিশ্চয়ই, আপনি বরং আজ বিকেলে আমাদের অফিসে চলে আসুন, বসে কথা হবে। আর হ্যাঁ, আপনার ছেলের একটা ছবি আর বায়োডাটাটা কাইন্ডলি নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাব। ভদ্রলোককে ঠিকানাটা ভালো করে বুঝিয়ে দিয়ে জিমিন আর সুগাকে বলে দিলাম। ওরা তো শুনেই বেশ উত্তেজিত হয়ে পড়েছে, নতুন ক্লায়েন্ট আসবে। আহা, প্রজাপতি শেষ পর্যন্ত ধীরে ধীরে গুটি থেকে বেরিয়ে আসছে পাখা মেলার জন্য। উফ কি মজা! উফ, এই একটা মেয়ে বলল বিকেলের মধ্যে পৌঁছে যাবে, ব্যাস ফোনটা কেটে দিল। আমার কোনো কথা শোনার কোনো প্রয়োজনই মনে হয় না। বিশ্বের 8ম আশ্চর্য একটা। যত রকমের উদ্ভট বৈশিষ্ট্য একটা মানুষের মধ্যে থাকতে পারে, বেছে বেছে সবকটাই বন্ধুটির মধ্যে আছে। সাধে কি বলি, ওর বরের কপালে কয়েকটা চৌবাচ্চার দুঃখ আছে।
অবশ্য বিয়েই বা হবে কি করে, ওনার তো নাকি তেমনভাবে কোনো ছেলে পছন্দই হয় না। পড়াশোনায় এত ভালো ছিল, তবুও সারা জীবন একটাও প্রেম না করে এখন ধরে ধরে অন্যের বিয়ে দিয়ে চলেছে। না, ওর দ্বারা কিচ্ছু হবে না। আমি আর জিমিন মিলেই এবার ওর ঘটকালিটা করেই ফেলবো। অফিসে পৌঁছতে মিনিট 10 দেরি হলো। দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখলাম পরিপাটি চেহারার একজন ভদ্রলোক বসে আছেন ভিতরে, তে কথা বলছে ওনার সাথে। জিমিনও খুব সিরিয়াস। ও, তুই এসে গেছিস, আয় আলাপ করে দিই। ইনি হলেন মিস্টার নামজুন। ওনার ছেলে মিস্টার জিওনের জন্য পাত্রী খোঁজে উনি এসেছেন এখানে। এই ফাইলে ওনার ছবি আর বায়োডাটা আছে, একটু দেখে নে। ভদ্রলোক একগাল হেসে নমস্কার করলেন। আমার বাড়ি গড়িয়ার দিকে। আমার মশলার ব্যবসা, 2 ছেলে মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, বছর 6 হলো। ওর একটা ছোট ছেলে আছে। এখন বাড়িতে শুধু আমি, আমার বোন আর আমার ছেলে। ওদের মা ছোটোবেলাতেই মারা যায়। ছেলে জিওলজিক্যাল সার্ভেতে কাজ করে। ওর জন্য আমার যত চিন্তা। ছেলেটা হয়েছে পুরো মায়ের মতো চাপা স্বভাবের। কলেজ জীবন কেটে গেল, এত বড় বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত একটা প্রেম করতে পারলো না। ভদ্রলোক এমন সাংঘাতিক সিরিয়াস মুখ করে চোখ বড় বড় করে নিজের ছেলের প্রেম না করার ব্যর্থতাটা প্রকাশ করলেন যে ওনার কথা শুনে জিমিন ঠিক করে হেসে দিল। আমি ইশারায় ওকে হাসতে বারণ করলাম, কিন্তু কথাটা শুনে বেশ হাসি আমারও পাচ্ছিল। তাই আর কি করব, আমাকেই উদ্যোগটা নিতে হলো। এবার শুধু বাড়িতে একটা বৌমা আমি আনবো, তবেই দম ছাড়বো আমি। আপনার ছেলে কেমন মেয়ে চাইছেন সেটা যদি একটু বলেন। দেখুন, মেয়ে একটু শিক্ষিত হলেই চলবে, আর কোনো দাবি দেওয়া আমাদের নেই। চাইলে চাকরি করতে পারে, কোনো অসুবিধা নেই। আমার বাড়িতে লেখাপড়া কেরিয়ার নিয়ে তেমন কোনো গোড়ামি নেই। আর আমার বোনও এসব নিয়ে খুব একটা মাথা ঘামায় না, খুব একটা কড়া ধাঁচেরও নয়। আমার ছেলে মেয়েকে বোন কোলোপিঠে করে মানুষ করেছে। খুবই হাসি খুশি মনের একটা মানুষ। ও চিন্তা করবেন না, কিছুদিন সময় লাগলেও আপনার ছেলের জন্য একটা যোগ্য পাত্রী আমরা খুঁজে আনবই। আপনি চিন্তা মুক্ত থাকুন। ভদ্রলোক হেসে ঘাড় নাড়লেন, তারপর উঠে চলে গেলেন। তেরে নতুন ক্লায়েন্টটা কনফার্ম। কি বল, ট্রিট দিবি না? তোর গাধি, তোরও না শুরু হয়ে গেল। বল, এখনো পাত্রী জুটলো না, কবে বিয়ে হবে তার নয় ঠিক, এখন থেকে ট্রিট কিসের? হ্যাঁ, আরে আরে হবে হবে, পাত্রী তো আমরা খুঁজবই, তাই না? চ, বরং আজকে আইসক্রিম খেয়ে আস। তুই যদি যেতে না যাস সমস্যা নেই, চল সুগা, আমরাই যাই। বলে দুজন দিব্যি হাসতে হাসতে এগিয়ে গেল। ওই, আমাকে ফেলে কোথায় যাচ্ছিস? দাঁড়া, আমিও আসবো। এরপর 5 দিন কেটে গেছে। আমরা 3 জন মিলে মিস্টার জাংকুকের জন্য চিরুনি তল্লাশি করে 2টি মেয়েকে খুঁজে বার করেছি। একজনের নাম ন্যান্সি, তিনি MA পড়ছেন, আর আরেকজনের নাম লিসা, একটা IT ফার্মে চাকরি করেন। এদের দুজনের বাড়ির লোকের সাথেই কথা হয়েছে। ন্যান্সির বাড়ির লোকের তো মিস্টার জাংকুকের ছবি দেখে খুবই পছন্দ। তারা তো খুব তাড়াহুড়াও করছে বিয়েটা দেওয়ার জন্য। তাই 2টো ছবি নিয়েই মিস্টার জাংকুকের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। এখন দেখা যাক ছবির ওই গম্ভীর মুখে চশমা পরা শ্রীমান জিয়ন জাংকুক কাল এসে কী সমাচার শোনান। উফ, এই বাবাকে নিয়ে না আর পারা যায় না। বাবা আর দিদি দুজন মিলে এত তাড়াতাড়ি একটা সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে ফেলবে আমি তো ভাবতেই পারিনি। চাকরিটা পাওয়ার বছরখানেক পর থেকেই বাড়ির লোক বিয়ের কথা বলছিল, কোনো মতে এড়িয়ে চলছিলাম। বারবার এক কথা ঘ্যান ঘ্যান করাতে সপ্তাহখানেক আগে একবার মুখের কথা বলে দিয়েছিলাম যে বিয়ে করতে রাজি। ব্যাস, পরদিনই চলে এলো পাত্রীর খোঁজ। ও মাই গড। এসব ভাবতে ভাবতেই ডাইনিং টেবিলে বসেছি। বাবা বললেন, হ্যাঁ রে জাংকুক, তোর হোয়াটসঅ্যাপটা চেক করিসনি? ও ও আসলে আছে, কাজের চাপে সত্যি চেক করা হয়নি। কিন্তু তুমি হোয়াটসঅ্যাপ চেক করতে কেন বলছো বলো তো হঠাৎ? বাবাকে কথাটা বলতে বলতে দেখলাম দিদি আর পিসি দরজার বাইরে থেকে উকি মারছে। বেশ বুঝতে পারছি সবাই মিলে একটা ঘোট পাকিয়েছে। এবার গলা ছেড়ে বলেই ফেললাম, কি ব্যাপার বলো তো, সবাই মিলে একসাথে কি বলতে চাইছোটা কি? হ্যাঁ না, তেমন কিছুই বলতে চাইছি না। একটা ম্যাচ মেকিং সেন্টারের সাথে কথা হয়েছে, ওরা 2টো মেয়ের ছবি তোর হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। আমি চাই তুই দুজনকে দেখ, দেখে যাকে পছন্দ হবে তার সাথে মিট কর। তারপর দেখ পছন্দ হয় কিনা। যদি পছন্দ না হয় অন্য মেয়ে খোঁজা যাবে। কিন্তু বাবা শোনো, তুই আমাদের কথাটা শোন বাবান। দেখ, জোর করে তোর ঘাড়ে আমরা কিছু চাপিয়ে দিচ্ছি না। তুই ভালো করে ভেবে দেখ, পছন্দ না হলে তখন দেখা যাবে, কিন্তু না দেখেই ক্যান্সেল করে দিস না। কাল একবার প্রজাপতি.com-এর অফিসে গিয়ে কথা বলে আয়। প্রথমে তো বাবার কথা শুনে আমি চুপ হয়ে গিয়েছিলাম, কিন্তু ঘটকালি সেন্টারের নামটা শুনেই মেজাজটা খিঁচড়ে গেল। কোত্থেকে যে জোটে সব ঝামেলা, বিশ্বের লোকের বিয়ে দেওয়ার দায় নিয়ে উঠছে ওই প্রজাপতি। হ্যাঁ, যত সব। পরদিন সেখানে পৌঁছে গেলাম। যাই হোক, কাজে যেমনই হোক না কেন অফিসটা বেশ সুন্দর করে সাজানো। সেখানে আসতে একটা মেয়ে আমাকে বসিয়ে দিয়ে গেল, কিন্তু তারপর থেকে কারোর কোনো পাত্তাই নেই। 15 মিনিট ধরে বসে আছি।
15 মিনিট পর একজন এসে ঘরে ঢুকলেন। আওয়াজ পেয়ে দরজার দিকে তাকাতেই চোখে পড়ল হালকা মেরুন রঙের কুর্তি আর হস্টেল আর চশমা পরা একটি মেয়ে, যে কিনা বেশ উদ্বিগ্নভাবে আমার দিকে তাকিয়ে আছে। এক্সট্রিমলি সরি, আমার একটু দেরি হয়ে গেল বলে তার দিকে তাকাতেই দেখলাম সে আমাকে তীক্ষ্ণ দৃষ্টিতে মেপে চলেছে। তবে বলতে ইচ্ছা না থাকলেও অস্বীকার করতেও পারছি না, ভদ্রলোককে দেখতে বেশ হ্যান্ডসাম। মনে মনে এসবই ভাবছিলাম, তখনই উনি হুট করে বলে উঠলেন, আপনি তাহলে এই উদ্ভট ঘটকালি সেন্টারের হেড, তাই তো? আমি হলাম জিয়ন জাংকুক। বাবা যে কী দেখে আপনাদের মতো এরকম আনকোড়া নতুন কাজ করতে নামা লোকজনদের হাতে আমার জীবনের এত বড় সিদ্ধান্তটা ছেড়ে দিল, সেটাই বুঝতে পারছি না। কথাটা শুনেই মাথাটা এক ঝটকায় গরম হয়ে গেল। তবুও নিজেকে সংযত রেখে বললাম, আপনার বাবা বলেছিলেন আজ আপনি এসে বিস্তারিতভাবে কথা বলবেন, সেই অনুযায়ী আমরা এরপর এগোবো। আপনার কি ওই দুজন পোটেনশিয়াল পাত্রীদের মধ্যে কাউকে পছন্দ হয়েছে? না হলে আমরা নতুন করে খোঁজ করব। না, আমার ওই দুজনের কাউকেই পছন্দ হয়নি, আমি এদের বিয়ে করতে পারবো না। আপনি কি ছবি আর বায়োডাটাগুলো দেখেছেন? না, দেখিনি। মনে মনে ভাবলাম, আমার কপালে কি ভগবান এসব উন্মাদগুলোর দেখা হওয়া লিখে রেখেছে? ভাবলেই এখন আমার গাটা যা চিরবির করে উঠছে। অসহ্য লোক একটা। এর জন্য ওনার জীবনে কোনো প্রেম টেম হয়নি, হবে কি করে? এই তো স্বভাবে ছিড়ি, বুদ্ধিহীন একটা লোক। ঠিক ধরেছিলাম, এই লোকটা ওনার ছবিগুলো দেখেইনি, এখন এসেছেন ওনার বিয়ে দেওয়ার অপরাধে আমাদেরকে শুধু শুধু ভোগাবার জন্য। মনে বেশ বিরক্ত লাগলো, তবুও আপ্রাণ বিরক্তি চেপে রেখে বললাম, তাহলে কি আমরা অন্য মেয়ে দেখব? আপনি স্ত্রী হিসেবে ঠিক কীরকম মেয়ে চাইছেন একটু বলুন। উনি দিব্যি আয়েশ করে চেয়ারে হেলান দিয়ে বসলেন। আমার সেরকম কোনো চেকলিস্ট নেই, আপনারা বরং মেয়ে খুঁজতে থাকুন। যদি তাদের মধ্যে কাউকে আমার পছন্দ হয় তখন না হয় ভেবে দেখব। মানেটা কি? আমরা মেয়ে খুঁজতেই থাকবো আর আপনি তাদের না দেখে রিজেক্ট করে দেবেন? এটা কতদিন চলবে? উনি এবার গা ঝাড়া দিয়ে উঠে পড়লেন। মেয়ে খুঁজে দেওয়াটা তো আপনাদের দায়িত্ব। আমি যতদূর জানি আমার বাড়ির লোক সেই জন্যই আপনাদের অ্যাপয়েন্ট করেছে। আর যদি না পারেন তাহলে সেটা বলে দিন। এমনিতেও এসব ঘটকালি সেন্টারের উপর প্রথম থেকে আমার কোনো ভরসা ছিল না বলেই গটগট করে বেরিয়ে গেলেন। আর কিছুক্ষণ থাকলে আমি হয়তো ফুলদানিটা ছুঁড়ে ওনার মাথায় মারতাম। নিজেকে আর চেপে রাখতে পারলাম না, রাগে মাথাটা ফেটে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে ওনার বাবাকে ফোন করে বিস্তারিত সবটা জানালাম। ম্যাচ মেকিং সেন্টার নিকুচি করেছে, বাবা যে কাদের সব ধরে আনে। বেশ নাজেরহাল করে এসেছি, আর আমার বিয়ে নিয়ে মাথা ঘামাবে বলে তো মনে হয় না। ওখান থেকে বেরিয়ে বেশ ফ্রেশ লাগছে। উফ, এসব ভাবতে ভাবতে জাংকুক বাড়িতে এসে ফ্রেশ হয়ে নেয়। তারপর ল্যাপটপটা নিয়ে বসেইছে, তখনই আরএম এসে উপস্থিত হয়। ভেতরে আসবো? আরে তুমি পারমিশন কেন নিচ্ছ? আসো আসো। না, এখন তো তুমি বড় হয়েছো, সিদ্ধান্ত নিতে শিখেছো। যাকগে, ওসব কথা বাদ দাও। আমি শুধু এটুকুই জানতে এসেছি যে তুমি আজকে তেয়ংয়ের সাথে এমন অভদ্রতাটা কেন করেছো। বিয়ে নাই করতে পারো, তা বলে এমনভাবে কথাবার্তা বলার মানেটা কি? আমি আবার কার সাথে অভদ্রা করলাম? আর এই তেয়ংটাই বা কে? প্রজাপতি.com-এর হেড, যার সাথে তুমি আজ অসভ্যতা করে এসেছো। আমার তোমাকে আর কিছু বলার নেই বাবান, তোমাকে বোধহয় আমি ঠিকমতো মানুষই করতে পারলাম না বলে বাবা সেখান থেকে বেরিয়ে যায়। বাবার বলা কথাগুলো মাথায় ঘুরতে লাগলো। সত্যি ভেবে দেখতে গেলে আজকে ব্যবহারটা একটু খারাপই করে ফেলেছি। বাবার বলা শেষ কথায় আমার বেশ অপরাধ বোধ হলো। আমি কি তবে বাবাকে একটু বেশি কষ্ট দিয়ে ফেললাম? মনটা নিমেষেই খারাপ হয়ে গেল। আর ওই মেয়েটা কি যেন নাম বলল? তেইয়ং? না, আমার তার কাছে ক্ষমা চাওয়া উচিত। পরদিন রোডের ওপরে বেশ বড় একটা ক্যাফেতে বসে আছি। মেয়েটা এখনও আসেনি। আজ এখানেই আমার একজনের সাথে দেখা করার কথা, যার নাম লিসা। প্রজাপতি.com থেকে ঘুরে আসার পর পাক্কা একটা দিন কেটে গেছে। এই একদিনেই আমার জীবন অন্যদিকে টার্ন নিয়েছে। কাল সারা রাত ভেবে সিদ্ধান্ত নিয়েছি এই দুটো মেয়ের মধ্যে কোনো একজনের সাথে দেখা করব। তাই চলে এসেছি পাত্রীর সাথে দেখা করতে, যার নাম লিসা। ভাবলাম তার সাথেই প্রথম দেখাটা করি, কারণ আর একটা মেয়ে বেশ ছোট, এখনও পড়াশোনা করছে। বাবাকে খবরটা জানাতে এমন আপ্লুত হয়ে গেল, মনে পারলে আজকে আমাকে ছাদনাতলায় বসিয়ে দেয়। যদিও বিয়েতে না করার মতন কোনো যুক্তিগ্রাহ্য শক্তপোক্ত কারণ আমার কাছে নেই। আমি যে বিয়ে সম্পর্ক ভালোবাসা বিশ্বাস করি না তেমনটাই নয়, বরং একটু বেশিই বিশ্বাস করি। আর তাই বিশ্বাস ভাঙার ভয়তেই এগোতে ইতস্তত বোধ হয়। কলেজে প্রচুর বন্ধুদের দেখেছি প্রেমে পড়ে নিজের কেরিয়ার বিসর্জন দিয়েছে, অন্য লোকের দ্বারা ব্যবহৃত হয়েছে। প্রেম ভাঙতেও দেখেছি, প্রেম ভাঙার পর সুইসাইড অ্যাটেম্প করতেও দেখেছি। নিজের বন্ধুকে হসপিটালেও নিয়ে গেছি।
তাই ভালোবাসার ওপর রাগ না থাকলেও মানুষের ওপর বিশ্বাসটা কমে গেছে। এসব ভাবতে ভাবতে দেখি একটা জিন্স কুর্তি পরা মেয়ে টেবিলের সামনে এসে জিজ্ঞেস করলো, আপনি কি জাঙ্কুক? খান নাড়ে হ্যাঁ জানাতেই মেয়েটা বলল, হ্যালো, আমি লিসা। আজ আমার সাথে আপনার দেখা করার কথা ছিল। ও আচ্ছা, বসুন বলে 2টো কফির অর্ডার দিয়ে আমি কথা বলা শুরু করলাম। আপনি তো কর্পোরেটে আছেন, রাইট? উনি ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ, বছর দেড়েক হলো আমি ওই কোম্পানিতে আছি, তবে আমার বরাবরের ইচ্ছা বিজনেস করার। আচ্ছা, আপনি তো জিওলজিক্যাল সার্ভেতে চাকরি করেন, রোজ যাতায়াত করেন বাড়ি থেকে নিশ্চয়ই? হ্যাঁ, আমি ডেলি প্যাসেঞ্জারই করি। আচ্ছা, অত দূর থেকে যাতায়াত করতে অসুবিধা হয় না? না, সেভাবে কোনো অসুবিধা কখনো হয়নি। এর মধ্যে ওয়েটার এসে কফি দিয়ে গেল। কোনো আরবান এরিয়াতে শিফট করতে ইচ্ছা করে না? না, আসলে ওসব ভাবিনি কোথাও শিফট করার কথা, বাড়ি থেকেই বরাবর যাতায়াত করি। এবার উনি আচমকা একটু বিরক্ত হয়ে বলে বসলেন, আপনি বোধহয় তেমন কেরিয়ারিস্টিক নন, তাই না? মানে নতুন কিছু করার ইচ্ছা নেই। আমি কেরিয়ার তৈরি করার বিষয়টাকে একটু অন্যভাবেই দেখি। আমি বরাবর যে ফিল্ডে কাজ করতে চেয়েছি সেটাই করেছি। আমার কাছে এটাই নিজের কেরিয়ারের সফলতা। না মানে ধরুন, আপনার সঞ্চিত অর্থ তো নিশ্চয়ই কিছু আছে, তো সেটা যদি কোনো কাজে লাগানো যায়। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করেই ফেললাম, কোনো কাজে লাগানো যায় মানে? আমি ঠিক বুঝলাম না। আচ্ছা, আপনার তো নিজেদের বাড়ি, তাই না? সেটাকে বিক্রি করে যদি আমরা একটা ব্যবসা শুরু করি, কেমন হয়? মহিলার উৎসুক দৃষ্টিতে আমি একটু ভড়কে গেলাম, কিন্তু এরপরেই উনি যে আক্রমণটা হানলেন সেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। উনি যে এমন একটা প্রশ্ন করবেন আমি তার স্বপ্নেও ভাবতে পারিনি। এদিকে অফিসের কাগজপত্রগুলো একটু গুছিয়ে রাখছিল। হঠাৎ দরজার নক শুনে মুখ তুলে দেখলো সামনে স্বয়ং জিয়ন জাংকুক দাঁড়িয়ে আছে। এ কি, আপনি আপনি এই পাত্রীকে আমার জন্য পছন্দ করেছিলেন? আমি একটু অবাক হলাম। মানে? উনি এসে ধপ করে চেয়ারে বসে পড়ল। টেবিলের ওপর রাখা জলের বোতলটা খুলে ঢকঢক করে খানিকটা জল খেয়ে নিল। তারপর রাগে গনগনিয়ে বলে উঠল, আপনি আর কোনো মেয়ে পাননি? কেন? এই মেয়েতে খারাপ কি? দিব্যি তো শিক্ষিত, চাকরি করছে, দেখতে সুন্দর। ছিটগ্রস্ত? মানে ছিটগ্রস্ত কেন হতে যাবে? ক্ষমা করবেন, তবে যে মেয়ে প্রথমবার অচেনা একজনের সাথে দেখা করতে এসে... উনি আর বলতে পারলেন না। কি হয়েছে বলুন শুনি। উনি দুবার ঢোক গিলে বললেন, উনি ওকে জিজ্ঞাসা করেছে আমি মানে আমি ভার্জিন কি না। নয়, হ্যাঁ, আরও বলেছে, রীতিমতো প্রস্তাব দিয়েছে চাকরি ছেড়ে পৈতৃক বাড়ি বিক্রি করে সেই টাকা দিয়ে ব্যবসা করার জন্য। ওনার বলা কথাটা শুনে আমার প্রচণ্ড হাসি পাচ্ছিল। আমি এতটাও আশা করিনি। প্রথম বলেই তো মিস্টার জিয়ন জাংকুককে বোল্ড আউট করে দিয়েছে ওই মেয়ে। কিন্তু তবু ওনার চোখে মুখের অবস্থা দেখে আর হাসতে পারলাম না। কিন্তু শেষ পর্যন্ত কিনা হবু শ্বশুরবাড়ি বেঁচে ব্যবসা করার আইডিয়া দিল হবু পাত্রী, এমনটাও হয়? আসলে এই ঘটকালি সেন্টার কোনো কাজেরই নয়, প্রজাপতি নয়, এটা একেবারে ভীমরুল। ভাবলাম ওনাকে সান্ত্বনা দেবো, কিন্তু তার আগে উনি এমন কথাটা বলল শুনে এই তেলে বেগুনে জ্বলে উঠলাম। এই কি বললেন আপনি? খবরদার আমার প্রজাপতি নিয়ে একটা কথা বলবেন না, একদম ভালো হবে না বলে দিচ্ছি। ভালোটা কি হচ্ছে শুনি? আপনাদের পাল্লায় পরে আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। বলা যায় না, এরপরে হয়তো ভিটে মাটি ছাড়া হতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি পাত্রী চান তো তাহলে কাল সকালে আমার সাথে দেখা করুন। আপনার নিজের পছন্দ মতো পাত্রী বেছে নিতে পারবেন, বা চাইলে তৈরিও করে নিতে পারবেন। মানে কোথায় যাব সেটা তো গেলেই দেখতে পারবেন। দেরি করবেন না কিন্তু, কাল সকাল 10টা। জায়গাটা আমি রাতে জানিয়ে দেব। কথাটা বলে মনে মনে এক চোট হেসে নিলাম। আমার প্রজাপতি নাকি ভীমরুল, দেখাচ্ছি মজা। পাত্রী তো আমি আপনাকে জোগাড় করে দেবই, তবে এবার সেটা অন্য পদ্ধতিতে। পরদিন সকাল 10টায় জাংকুক সেই লোকেশনে পৌঁছে যায়। এখানেই তো আসতে বললো মেয়েটা, কি যেন নাম, তেইয়ং। আমাকে পাত্রীর সাথে এখানে কেন নিয়ে এসছে দেখা করানোর জন্য? আর কাল কী সব হেয়ালি মার্কে কথাবার্তাও বললো, কিছুই তো বুঝলাম না। এমনকি পাত্রীর ডিটেলস জিজ্ঞেস করলেও বলছে না, কি জানি কি করতে চাইছেন। 20 মিনিট হলো এসে দাঁড়িয়েছি, এখন ওনার আসার কোনো নামই নেই। একবার কি ফোন করব বলে ফোনটা বার করতেই দেখি ক্রসিংয়ের ওপাশে একজন নারী মূর্তি দাঁড়িয়ে আছে। পরনে ময়ূরকণ্ঠী রঙের একটা লং কুর্তি, লম্বা চুলের বেনুনিটা কাঁধের একপাশে ফেলা, কানে ঝুমকো, চোখে চশমা। কিছুক্ষণের জন্য চারপাশের গাড়ি ঘোড়ার শব্দটা যেন আবছা হয়ে গেল আমার কানে। ঘোর কাটলো যখন তিনি আমার সামনে এসে বললেন, এসে পড়েছেন? হাঁ করে দাঁড়িয়ে কেন আছেন? চলুন ওদিকে যাব। ওনাকে অনুসরণ করতে লাগলাম। বেশ কয়েক মিনিট পর একটা গলি এলো। সবে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে আমরা কোথায় যাচ্ছি, তার আগেই উনি খুশি খুশি হয়ে বললেন, নিন চলে এসেছি, আপনার পাত্রী খোঁজার জন্য একেবারে উপযুক্ত স্থান।
কথাটা শুনে চারপাশে তাকিয়ে আকাশ থেকে পড়লাম। এটা তো কুমোরটুলি, এখানে পাত্রী খুঁজবো? আমি না ভেবে দেখলাম, একে তো আপনি বিয়ে করতে তেমন একটা ইচ্ছুক নন, নেহাত বাবার অত্যাচারের চোটে পাত্রী দেখতে রাজি হয়েছেন, তার উপর আবার প্রজাপতি সরি না ভীমরুলের পছন্দ করা পাত্রীর হুল খেয়ে আপনার অবস্থা খুবই শোচনীয়। তাই আমি ঠিক করেছি এবার আপনাকে আপনার পছন্দ মতো পাত্রী বেছে নেওয়ার জন্য একটা সুযোগ করে দেবো। চাইলে পছন্দ মতো তৈরিও করে নিতে পারেন, কারণ আপনাকে যদি যোগ্য পাত্রী খুঁজে দিতে না পারি তাহলে তো আমার প্রজাপতিরই বদনাম হবে, তাই না? হ্যাঁ, নিন, এবার খুঁজে নিন বা তৈরি করে নিন। ওনার চোখে মুখের কৌতুকটা নজর এড়ালো না আমার। তার মানে সেই আগের দুদিনের আমার করা ব্যবহারের শোধ নিলেন উনি এভাবে? কিছু বলতেই যাব তখন দেখলাম তেইয়ং সামনের দিকে অনেকটা এগিয়ে গেছে। আমিও পিছন পিছন দৌড় দিলাম। এই, কোথায় যাচ্ছেন? আমি কিন্তু কোথাও যাব না, অনেক ইয়ার্কি হয়েছে, আমি এবার সোজা বাড়ি যাব। আচ্ছা চলে যান। মানেটা কি? আপনি আমার এখানে টেনে এনেছেন, আপনার জন্য এভাবে আমার অযথা সময়। কথা শেষ হওয়ার আগেই দেখি সামনের দিকে উনি কিছু ইঙ্গিত করলেন। তাকেই চোখটা জুড়িয়ে গেল, সমস্ত রাগ এক ঝটকায় মিলিয়ে গেল, মনটা নিমেষে শান্তিতে ভরে উঠল। সামনেই গঙ্গা, জায়গায় জায়গায় কিছু নৌকো বাঁধা রয়েছে, সুন্দর মৃদু মৃদু হাওয়া দিচ্ছে। সেই হাওয়ায় উড়ে চলেছে তেয়ংয়ের ছোট ছোট চুলগুলো, চোখে মুখে বারবার বাড়ি খাচ্ছে। মুখটা কি অসম্ভব মায়াবী লাগছে। কই, আগেও তো দুদিন দেখা হয়েছে আমাদের, এমন তো মনে হয়নি। নাকি হয়েছিল সেই প্রথম দিন থেকেই? প্রথম দিন দেখেও কি একটু থমকাইনি আমি? নিজের যে মুগ্ধতাকে গত কয়েকদিন সুচারুভাবে এড়িয়ে গেছি, আজ ওর মুখের দিকে তাকিয়ে সেটা কোনোভাবেই এড়িয়ে যেতে পারলাম না। কথা বলতে বলতে ও চোখগুলো বুজে নিচ্ছিল, তাই হয়তো আমার এই মুগ্ধতার দৃষ্টি লুকাতে বিশেষ কষ্ট করতে হলো না আমায়। তে হঠাৎ চোখ খুলে পাশে তাকাতেই দেখলো জাংকুক অবাক দৃষ্টে তার দিকেই তাকিয়ে আছে। বেশ একটা অস্বস্তি হলো। আমি না হয় গঙ্গার দিকে তাকিয়ে সব হারিয়ে ফেলেছিলাম, কিন্তু উনি আমার দিকে এভাবে কেন তাকিয়ে রয়েছেন? আচ্ছা চলুন যাওয়া যাক, বাড়ি ফিরবেন তো বলছিলেন। তখনই জাংকুক পাশে একটা বেদিতে বসে বললেন, আপনার যদি খুব তাড়া না থাকে তাহলে কিছুক্ষণ বসেই যাই, অসুবিধা হবে না খুব একটা। তে অবাক হয়ে জাংকুকের দিকে তাকালো। ইনি কি সেই জাংকুক যে আমার অফিসে এসে দুবার তাণ্ডব করে গেছেন? কিন্তু কেন জানি না ওনার কথা শুনে ওনার পাশে বসেই পড়লাম। নিজের আচরণের কারণে নিজেরই একটু অদ্ভুত লাগলো। যাকে জ্বালাতন করার জন্য এখানে নিয়ে এলাম তার পাশে বসে আমি গঙ্গার হাওয়া খাচ্ছি। কই, রাগ তো হচ্ছে না নিজের ওপর একটু, বরং বেশ ভালোই লাগছে। এদিকে সুগা ভাবছে যে আসলে কি হচ্ছে বোঝা খুব দায়। এদিকে হবু পাত্র এসে এক প্রস্ত হুমকি দিয়ে গেলেন, তারপর ডেট থেকে ঘুরে এসে আবার রাগও ঝেড়ে গেলেন। তাহলে পাত্র আর ঘটাক মহাশয় দুজনেই বেমালুম হাওয়া। আগের দিনের ডেটের গন্ডগোলটা তে আমাকে সেদিন রাতেই জানিয়েছিল। প্রথমটা হাসি পেল, পরে মিস্টার জাংকুকের জন্য বেশ খারাপ লাগছিল। পরমুহূর্তেই যখন শুনলাম আমাদের প্রজাপতির নামে উল্টোপাল্টা বলেছে, আমি বেশ রেগে গেছিলাম। বলেছিলাম তেকে ক্লায়েন্টটা ছেড়ে দিতে, কিন্তু ও রহস্যজনকভাবে বলে উঠল, ছেড়ে দেব? এখনই ছাড়লে তো চলবে না, কাল যে একটা বিশেষ কাজ আছে, কিন্তু সেটা যে কী কাজ সেটাই এখনো পর্যন্ত বুঝলাম না। আমার হয়েছে যত জ্বালা। এদিকে কাকিমা আমার পিছনে পড়ে আছে। ভেবেছিলাম লুচি খাওয়ানোর জন্য ডেকেছে, কিন্তু লুচি খাওয়ানোর জন্য ডেকে আমাকে হঠাৎ জিজ্ঞেস করে বসলো যে তোর বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আছে কি না। এটা কোনো কথা? যেই আমি বললাম না ওর কোনো বয়ফ্রেন্ড নেই, অমনি বলে কি না এর জন্য এবার পাত্র খুঁজতে হবে, আমাকে ম্যাট্রিমনি খুলে দে, তে যদি জানতে পারে আমাকে পিছে মেরে দেবে। এদিকে তে ওই জাংকুকের জন্য পাত্রী খুঁজছে, আর ওদিকে তের মা পাত্র খুঁজছে তের জন্য। উফ, আর আমি খুঁজে চলেছি এই অবস্থা থেকে বেরোনোর একটা উপায়। এদিকে গঙ্গাধারে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর হঠাৎ পাশ থেকে তে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনি বিয়ে কেন করতে চান না? মানে প্রথম দিন আপনার হাবভাব থেকে মনে হয়েছিল যেন বিয়েটা থেকে পালাতে পারলে আপনি বাঁচেন। কথাটা শুনে জাংকুক মাথাটা নামিয়ে নিল। ঠিক আছে, অসুবিধা থাকলে বলতে হবে না, তবে আমার মনে হয় আপনার বাবার সাথে এ ব্যাপারে খোলাখুলি কথা বলা উচিত। আমি যদি কেসটা ছেড়েও দিই, উনি তো কোনো না কোনোভাবে আপনার জন্য পাত্রী খুঁজবেনই, তাই না? আমি যে একেবারে বিয়ে করতে রাজি নই সেটা সত্যি নয়। আসলে মানুষ চিনতে যদি ভুল করে ফেলি সেই ভয়টাই আমার মধ্যে প্রবল। তার জন্যই হয়তো মানুষের থেকে দূরত্ব বজায় রাখতে কমফোর্টেবল ফিল করি। আমি মনে করি বিয়ে দুটো মানুষের মধ্যে সারা জীবনের একটা বোঝাপড়া, এটা বিশ্বাসের ব্যাপার। শুধু ছবি দেখে দুদিন কফি শপে কথা বলে কি সত্যিই একটা মানুষের সাথে সারাটা জীবন থাকার সিদ্ধান্ত নিতে পারি, যদি সেই মানুষটা পরে আমায় না বোঝে? আপনার কথাটা ভুল নয়, কিন্তু দুটো মানুষ কখনোই একে অপরের জন্য পারফেক্ট হয়ে কোনো সম্পর্কে প্রবেশ করে না। মেড ফর ইচ আদার বলে বাস্তবে কিছু হয় না। কিছু কিছু সম্পর্ক আচমকাই ক্লিক করে যায়।
আর বাকিটা নির্ভর করে সেই মানুষ দুটোর ওপর, যারা নিজেকে এবং নিজের সঙ্গীকে সুযোগ দেয় ভাঙা গড়ার বদলে নতুন কিছু তৈরি করার। আর সবথেকে বেশি একসাথে চলার, বিশ্বাস, ভরসা এগুলো তৈরি করার। একটা সম্পর্ক তৈরি করার কোনো রেসিপি হয় না, তবে সম্পর্কটা নিজেরাই নিজেদের রেসিপি তৈরি করে নেয়। বলে একগাল হেসে জাংকুকের দিকে তাকিয়ে বললেন, কিছু বুঝলেন? এতক্ষণ জাংকুক এক দৃষ্টে তের দিকে তাকিয়েছিল, তারপর হেসে বলল, বুঝলাম। আপনার কথা মতো সত্যি যদি কারোর সাথে আমার ক্লিক করে যায়, তাহলে আমিও একটা সুযোগ নিজেকে দেব, আর সেই মানুষটাকেও। বাবা, চিন্তাটা আমি বুঝি মিস মানে কি যেন? তে চোখ গোল গোল করে জাংকুকের দিকে তাকালো। আপনি আমার সারনেমটাও জানেন না? আজব লোক তো আপনি। না, আসলে বাবার কাছে শুধু আপনার নামটাই শুনেছিলাম। তে কিছু বলতেই যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। আরে তে না, এখানে কি করছিস? পেছন ফিরতেই চোখে পড়লো ঝকঝকে এক যুবকের দিকে, অবাক হয়ে আমাদের দিকেই তাকিয়ে আছে। তে উঠে দৌড়ে তার কাছে গিয়ে বলে, মিনহো, কি খবর কি তোর? আমি তো কিছুই বুঝতে পারলাম না, ভ্রু কুঁচকে সেখানেই দাঁড়িয়ে রইলাম। এই তো চলছে আমার, তা তোর কি খবর বল? ব্যবসা কেমন চলছে? এই তো দিব্যি। তা তোর রাতে এখন কটা বিয়ে বাড়ি রে? আপাতত একটাই, ওটা মিটলে আগামী মাসে আরও 3টে আছে। বাই দ্য ওয়ে, তুই এখানে কি একাই এসেছিস? না না, আমার সাথে মিস্টার জিয়ন এসেছেন। বলে জাংকুকের দিকে তে ঘুরে তাকালো। এদিকে জাংকুক মনে মনে ভাবছে, এতক্ষণে ম্যাডামের আমার কথা মনে পড়লো, নাহলে এতক্ষণ ওই ব্যক্তির সাথে খোঁজ গল্পে মেতেছিলেন। আর ছেলেটাই বা কিরকম, কানা নাকি? দিব্যি ড্যাব ড্যাবে দুটো চোখ দিয়ে আমাকে এখানে দেখতে পাচ্ছে, তারপরও জিজ্ঞেস করছে একা এসেছিস? যত সব। মিস্টার জিয়ন, আসুন আলাপ করে দিই। ও হলো মিনহো, আমার কলেজের বন্ধু, বর্তমানে একজন ওয়েডিং প্ল্যানার। আর মিনহো, উনি হলেন আমার প্রেজেন্ট ক্লায়েন্ট। হ্যালো, আপনার সাথে আলাপ করে ভালো লাগলো। আমার একটু ইচ্ছা করছিল না ওকে হ্যালো বলার, তবুও একটু হাসলাম। তা এখানে কি আশেপাশে কোনো পোটেনশিয়াল পাত্রীর সাথে দেখা করতে এসেছিলেন? তেয়াং আমার দিকে আর চোখে তাকিয়ে গলা ঝেড়ে বলল, হ্যাঁ ওই আর কি। বাহ, তোর ব্যবসা তো দেখছি দিব্যি দৌড়চ্ছে। হ্যাঁ, যাই হোক, ওনার বিয়ে ঠিক হয়ে গেলে কিন্তু আমায় ট্রিট দিবি। আচ্ছা দেবো, সেসব সময় মতো হবে। কতদিন হয়ে গেল আমাদের বাড়িতে আসিসনি, আয় না একদিন। হ্যাঁ হ্যাঁ যাবো। বাই যাবে, তুই কি এখন বাড়ি যাবি? না, অন্য কোথাও যাবি? না না, অন্য কোথাও না, বাড়িতেই ফিরবো। ও তাহলে চল, আজ আমার বাড়িটা তুই ঘুরে আসবি। তুইও তো অনেকদিন আমাদের বাড়ি যাসনি। আমার এখন কোথাও যাওয়ার নেই, তুই বরং আমার সাথেই চল। না না, এভাবে হুট করে না মানেটা কি? বাড়ি যাবি আমার? তোকে কি আমার বাড়ি যাওয়ার জন্য ইনভিটেশন দিতে হবে? আরে সেটা নয়, আসলে বাড়িতে কিছু বলে আসা হয়নি। ও নো চাপ, আমি এখনই কাকিমাকে ফোন করে বলে দিচ্ছি যে তোকে আমি কিডন্যাপ করে আমার বাড়ি নিয়ে যাচ্ছি। তেয়াংয়ের কিছু বলার আগেই ওই ডেপো ছেলেটা আমার দিকে তাকিয়ে হ্যান্ডশেক করার ভঙ্গিতে হাত বাড়িয়ে একগাল হেসে বলল, তাহলে মিস্টার জিয়ন, আমরা এখন এগোই। অ্যান্ড আই উইশ আপনি খুব তাড়াতাড়ি একজন যোগ্য সহধর্মিণী পেয়ে যাবেন। একটু জোর করে হাসার চেষ্টা করে হ্যান্ডশেকটা সেরে নিলাম। ছেলেটা তেয়াংয়ের সব আপত্তি ফুরুত করে উড়িয়ে দিয়ে রীতিমতো ঠেলে ঠুলের বাইকের দিকে নিয়ে গেল। বাইকে ওঠার আগে শুধু এক মুহূর্তের জন্য পিছন ফিরে তেয়াং বললেন, সাবধানে ফিরবেন মিস্টার জিয়ন, আমি আসছি। বলে একটু থেমে আবার বললেন, পারলে ফিরে একটা মেসেজ করে দিয়েন। বাড়িতে ফিরে তাকে একটা মেসেজ করে দিলাম ছোট্ট করে। মেসেজ ডেলিভার্ড হলেও রিসিভ হলো না, হয়তো নেট অফ। এদিকে সন্ধে হতে চলল, তবুও সকালের কথা মনে পড়লেই ওই মিনহো নাকি, ওর নামটা শুনলেই মনে হচ্ছে ওর নাকে গিয়ে একটা ঘুষি মারি। বেশ দিব্যি গঙ্গার ঘাটে দুজনে বসেছিলাম, মাঝখান থেকে ডাকাতের মতো এসে ওই তেয়ংকে নিয়ে হুশ করে চলে গেল। আর উনিও বন্ধুর সাথে হাসতে হাসতে চলে গেলেন। যদিও পুরো দোষটা ওনার নয়, উনি তো আপত্তিই করেছিলেন। ওই ছেলেটাই হচ্ছে যত নষ্টের মূল। কি এমন বন্ধু? হ্যাঁ আচ্ছা, শুধু কি বন্ধু নাকি তার থেকেও বেশি? ধর, আমার মাথাটা সত্যিই খারাপ হয়ে গেছে। আমি এসব নিয়ে ভাবছিই বা কেন? তেয়ং যার সাথে কথা বলুক, আমার তাতে কি? আমি আর সব ভাববো না। নিজের মনে কথা বলতে বলতে জানলার সামনে গিয়ে দাঁড়ালাম। বাবা ডাকলো। হ্যাঁ বাবা বলো। আগের মেয়েটির কথা তো সব শুনলাম। শোন না, ওই যে ন্যান্সি, ওর বাড়ির লোক ফোন করছিলেন, তোকে দেখতে চেয়েছেন। তোকে ওনাদের খুব পছন্দ হয়েছে, তুই যদি ওটা নিয়ে একটু ভাবতিস। একই আজ দুপুরের পর থেকে মেজাজটা খারাপ হয়ে রয়েছে, তারপরে আবার সেই পাত্রীর কথা মনে পড়ায় মাথাটা কেমন দপদপ করলো। বাবা বলছে নাকি আবার আর একজনের সাথে দেখা করতে, তার ভাল লাগে না। তবুও বাবাকে বললাম, আচ্ছা ঠিক আছে তুমি জানিয়ে দাও, আমি যাবো ওনার মেয়ের সাথে দেখা করতে। আবার সেই একটা কফি শপ, আবার সেই একইভাবে বসে আছি, আবারও সেই অপেক্ষা, শুধু পাত্রীটা আলাদা। 2 দিন হয়ে গেছে। ঘুরে আসার পর থেকে তেয়াংয়ের সাথে আর কোনো কথা হয়নি। সেদিন বাড়ি পৌঁছে যাওয়ার পর মেসেজটাও সিন হয়নি।
আচ্ছা, মেয়েটা ভালো আছে তো? এক্সকিউজ মি, আপনি কি জিয়ান জাংকুক? আমি ন্যান্সি। ও হ্যালো, হ্যাঁ আমি জিয়ান জাংকুক বলে কফি অর্ডার করে দিলাম। সব কিছুই সে আগের দিনের মতোই চলছে। মনে মনে শুধু ভাবছি, এই মেয়েটা আবার না সে আগের দিনের মেয়েটার মতো কোনো সাংঘাতিক কথা না বলে। যদি কোনো এরকম কথা বলে, সব ফর্মালিটি ভুলে আমি দৌড় দেবো এই ক্যাফেটা থেকে। আপনি তো এমএ পড়ছেন, তাই তো? কি বিষয় আপনার? প্রসঙ্গে সম্পূর্ণ বিপরীতে গিয়ে ন্যান্সি আকুল মাখা কণ্ঠে বলে উঠল, আপনার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, প্লিজ পুরোটা শুনবেন। এদিকে সেদিনকে মিনহর বাড়ি থেকে ফেরার পথে একটা বাম্পারে হোঁচটকে তের হাত থেকে ফোনটা পড়ে যায়। আর শত চেষ্টার পরেও তে সেটা অন করতে পারেনি। দুদিন ধরে দোকানে রেখে সারিয়ে আর সুস্থ অবস্থায় ফোনটাকে সে হাতে পেয়েছে। ফোনটা অন করতেই দুনিয়ার মেসেজ টুংটাং করে ঢুকতে লাগলো। ঠিক তখনই একটা ফোন বেজে উঠল। হ্যালো তে মা, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, তুমি ছিলে বলে এই ছেলেটা বিয়ে করতে রাজি হলো, আর শেষ পর্যন্ত বিয়েটা ঠিকও করা গেল। কথাটা শুনে আমার মাথার মধ্যে টং করে যেন ঘন্টা বেজে উঠল। কি বিয়ে ঠিক হয়েছে? কার? জিয়ান জাংকুকের? তাই দুদিনের মধ্যে? অথচ ঘটক হয়ে আমি নিজেই সেটা জানতে পারলাম না। ভোর সন্ধ্যেবেলা কলকাতার রাস্তার অসহ্য টাইপের যানজট কাটিয়ে আমি এখন ছুটছি আমার ক্লায়েন্ট মিস্টার জিয়ান জাংকুকের বাড়িতে, কারণ আস্তেনার পাকা দেখা। গতকাল যখন মিস্টার নামজুন বললেন ওনার ছেলের বিয়েটা ঠিক হয়ে গেছে, আমি তো কয়েক মিনিটের জন্য অবাক হয়ে গেছিলাম। উনি আপ্লুত হয়ে আমায় ধন্যবাদও জানাচ্ছিলেন। অপরদিকে আমি তো আকাশ থেকে পড়েছি, ছাতার মাথায় কিছুই বুঝতে পারছি না। দুদিন আমার ফোনটা বন্ধ ছিল, তার মধ্যে এত কিছু ঘটে গেছে। পাত্রীর সাথে দেখা করে বাড়ি ফিরে এসে জিয়ন জাংকুক নাকি জানিয়েছে তাকে তার খুব পছন্দ হয়েছে। কিন্তু কেন জানি আমার ব্যাপারটা একটু খটকা লাগছে। মিস্টার জিয়ন জাংকুক, যে কিনা আগের দিন পর্যন্ত বিয়ের ভয় মূর্ছা যাচ্ছিলেন, তিনি হঠাৎ এই ন্যান্সির মধ্যে কি এমন দেখলেন যে একেবারে বিয়েতে হ্যাঁই বলে দিলেন। যাই হোক, বেল বাজাতেই একজন ভদ্রমহিলা দরজা খুলেন। আমার থেকে কয়েক বছরের বড়ই হবেন, সম্ভবত ওনার দিদি। আমাকে দেখে হাসি মুখে ভেতরে নিয়ে গেলেন। তুমি তেয়াং, তাই না? বাবা তোমার কথা অনেক বলেছে। এই আমি কিন্তু তোমাকে তুমি করেই বলছি। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি তো দিদি, বলতেই পারো। যাই হোক, পাত্রীর বাড়ির লোক কি এসে গেছে? হ্যাঁ হ্যাঁ এসে গেছে, তুমি এসো। ভেতরে ঢুকে দেখলাম মিস্টার নামজুন আর আরও দুজন ভদ্রলোক এবং ভদ্রমহিলা বসে আছে। পাশে একটি অল্প বয়সী মেয়ে, আর তার পাশেই মিস্টার জিয়ন জাংকুক। তার মানে এটাই মিস ন্যান্সি। দেখতে তো বেশ ভালোই, হাইটটা অ্যাভারেজ, বাঙালি মেয়েদের থেকে একটু বেশি। বসে থাকা সত্ত্বেও সেটা বোঝা যাচ্ছে। আমি ঘরে ঢুকতেই মিস্টার নামজুন উঠে এসে আমায় বললেন, আরে তুমি এসে গেছো, এসো এসো ভেতরে এসো। ওনার কথা শুনে জাংকুকও আমার দিকে তাকালেন আর হেসে আমায় বললেন, আরে মিস কিম, আপনার জন্যই তো এত সব হচ্ছে। হাজার হোক আপনিই তো ন্যান্সিকে খুঁজে দিয়েছেন আমার জন্য, তাই না? এবার না আমার খুব বিরক্ত লাগলো, কিছু উত্তর দিলাম না। ন্যান্সির বাবা মা 3 মাস পরে বিয়ের কথা বললেন, কিন্তু তখনই জাংকুক হা হা করে চিৎকার করে বললেন, না না, বিয়ে এর পরের মাসেই হবে, অত দেরি করা যাবে না। এবার আমি একা নই, বাড়ির শুদ্ধ সবাই ওনার দিকে হা করে তাকিয়ে রইলেন। ন্যান্সি যদিও এতক্ষণে একটা কথাও বলেনি, মুখে কুলু পেটে বসে আছে। এই কথা বলার পরেও জাংকুকের মুখে খুব একটা পরিবর্তন দেখা গেল না। হয়তো সে জানতো এরকম কিছু একটা হবে। এবার আমার বড্ড রাগ হলো। আগের দিন বিয়ে নিয়ে এত কথা বলে এখন কেমন করছে দেখো, হ্যাংলার মতো। আজই বিয়েটা সেরে ফেলতে পারলে যেন বেঁচে যায় যত সব। যাই হোক, এর পরের মাসের শুরুতেই তাদের বিয়ের দিন ধার্য করা হলো। জাংকুকদের বাড়ির সবাই খুব আন্তরিক। ওনাদের জোড়াজুড়িতে আমাকেও কিছু মুখে দিতে হলো। যখন বেরিয়ে আসছিলাম তখন মিস্টার জিয়ন গেট পর্যন্ত আমাকে এগিয়ে দিতে এলো। ওনাকে আরও একবার ধন্যবাদ মিস কিম। কেন? আপনি তো আমার সাথে ন্যান্সির আলাপটা করিয়ে দিয়েছেন, তাই না? মানে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে। তাই সেদিক থেকে দেখতে গেলে আপনার জন্যই ন্যান্সির মতন একটা মেয়ে তার মনের মতন শ্বশুর বাড়ি পাবে, আর মনের মতো বড় পাবে। মাত্র একদিন দেখা করেই আপনি ন্যান্সির মনের মতো হয়ে গেলেন। তা উনি আপনার মেজাজ সম্পর্কে জানেন তো? উনি ঠোঁট চেপে একটু হেসে বললেন, ওসব মেজাজ কি আর সবাইকে দেখানো যায় ম্যাডাম? ও বাবা, সেই জ্ঞান টনটনে। মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেল। আর কথা বাড়ালাম না। সব মিলিয়ে মিশিয়ে যেন একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হয়েছে। মনে হচ্ছে গোড়ায় গন্ডগোল। গন্ডগোলটা যে কি সেটা ঠিক ধরতে পারছি না। মনে হচ্ছে এবার পাগলই হয়ে যাব। প্রজাপতির নতুন ক্লায়েন্টখানি সত্যিই ভয়ঙ্কর। তে সুগাকে কথাগুলো বলছিল। সুগা মনে মনে ভাবল, হ্যাঁ নতুন ক্লায়েন্ট তো সত্যিই ভয়ঙ্কর, তবে সেটা জিয়ন জাংকুক নয়, সেই নতুন ক্লায়েন্টটা হলো কাকিমা।
মানে তোর মা। আর এই প্রজাপতির নতুন এই ক্লায়েন্টের কথা প্রজাপতির হেডই জানে না। কি অবাক কাণ্ড। সুধা মনে মনে একটু হাসলো, যদিও সে একটু বেশ ভয় ভয়ই আছে। যদি তে কোনোভাবে জানতে পারে ওর অবস্থা শেষ। আর তার থেকেও ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে, যা হলো কাকিমাকে 2-3 জনের বায়োডাটা দেওয়া হয়েছিল, কিন্তু কাকিমার পছন্দ হয়েছে মিস্টার জিওনের বায়োডাটা। কথাটা জানতে পারলে তে হয়তো এতক্ষণে অজ্ঞানী হয়ে যেত। সবে ভাবছি আজকে কাকিমাকে ফোন করে জানিয়ে দেব যে মিস্টার জিওনের বিয়ে ঠিক হয়ে গেছে একটা অন্য মেয়ের সাথে। তখনই ফোনটা চিৎকার করে চিল্লিয়ে উঠল। হ্যালো, আচ্ছা মিনিয়ঙ্গি বলছো? হ্যাঁ বলছি, আপনি? আমি জিওন জাংকুক বলছি। তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে, মন দিয়ে শোনো।